আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও ডিএমপির ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার এস.এম. মেহেদী হাসানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা থেকে জারিকৃত সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএমপির ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার এস.এম. মেহেদী হাসান গত বছরের 6 আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বিপ্লব কুমার সরকার এবং এস.এম. মেহেদী হাসানকে সরকারি কর্মচারী বিধিমালা 2018 2 বিধি অনুযায়ী 2024 সালের 6 আগস্ট থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। রাজনৈতিক দলগুলোর তর্কে বিতর্কের কারণে তৈরি উদ্ভূত পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে সুযোগ না পায় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা মহানগর বিএনপির কাউন্সিলে এই কথা বলেন তিনি। দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা মহানগর বিএনপির সম্মেলন। কাউন্সিলে তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, সব জায়গায় গণতন্ত্রের চর্চা থাকলে সঠিক ব্যক্তি সঠিক জায়গায় স্থান পায়। পলাতক স্বৈরাচার সবকিছু ধ্বংস করে গেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশকে খাদের কিনারা থেকে ফেরাতে যে কোনো মূল্যে ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। নির্বাচন হলেই ক্ষমতায় যাবে বিএনপি। নেতাকর্মীদের এমন আত্মতুষ্টিতে না ভুগে জনগণের চাওয়া অনুযায়ী কাজ করার আহ্বানও তিনি জানান। এটি রাজনীতির একটি অংশ। বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে আরো একটি বিষয়ে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। একটি গোষ্ঠী চায় না বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক উল্লেখ করে আইজিপি বাহারুল আলম বলেছেন, ছিনতাই প্রতিরোধে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট শিগগিরই মাঠে নামবে। সকালে রাজশাহীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। আমরা বিশেষ একটা ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। অব্যাহতভাবে দেশে হত্যা, খুন, ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ব্যর্থ ঘোষণা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বেলা 12টায় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ঘুরে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় বক্তারা বলেন, চাঁদাবাজরা বেরিয়ে আসায় জননিরাপত্তা নেই। 5ই আগস্টের পর যেই আশা আকাঙ্ক্ষায় জনগণ বুক বেঁধেছিল তা ভুলণ্ঠিত হতে চলেছে উল্লেখ করে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। এদিকে ভিকারুন্নেসা ও সিদ্ধেশ্বরী বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয় উল্লেখ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই। সকালে রাজশাহী পিটিআই মিলনায়তনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগ দেওয়ার আগে তিনি একথা বলেন। আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার ও বিভাগ এবং প্রশাসন নিয়ে কাজ করছে। এছাড়া পতিত ফ্যাসিস্ট শক্তির কিছু লোক পালিয়ে গেলেও বেশিরভাগই দেশে রয়েছে। তাদের হাতে প্রচুর টাকা এবং
বদমতলব রয়েছে। কর্মশালায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের বিচারকরা অংশ নেন। যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। এছাড়া আপনার যারা আপনার স্বভাবগত অপরাধী তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা আছে, চেষ্টা করছি আমরা। আপনারা জানেন যে এরকম একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশেই শাসন কার্য চালানো খুব সহজ ব্যাপার না। কক্সবাজারে বিমান ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। এতে বলা হয়েছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বলেও জানায় ISPR। আগামী অক্টোবরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশনে বিট রিপোর্টারদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আরও বলেন, জুনে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করে সিদ্ধান্ত নেওয়া হবে স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন আগে করা হবে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য দরকার। রাজনৈতিক বিতর্ক তো চলছেই, কেউ পক্ষে বলে স্থানীয় সরকারের এই নির্বাচনে, কেউ বিপক্ষে বলে। তা আমরা তো এর মধ্যে কোনো ইনভলভ হতে চাই না। আমরা আমাদের আগে ভোটার লিস্টটা বানাই, তারপরে দেখা যাবে। এক ভোটার লিস্টটাই তো ফাইনাল করতে পারলাম না এখনো। আমরা ইলেকশন কোনটা করবো এটা নিয়ে জোগাড় করে লাভ নেই। এখন তো ভোটার লিস্টটাই করতে পারি না। এটা আমাদের একটা স্বচ্ছ ভোটার লিস্ট, কোয়ালিটি ভোটার লিস্ট আমরা যখন প্রডিউস করতে পারবো তখনই বলতে পারবো যে আমাদের প্রস্তুতি শুরু হলো। কিন্তু আমাদের টার্গেট কিন্তু ওই ডিসেম্বর, আমাদের ওই টার্গেট ডিসেম্বর এবং ন্যাশনাল ইলেকশন। যুক্তরাষ্ট্র থেকে $29 মিলিয়ন অর্থায়নের সত্যতা পায়নি বাংলাদেশের এনজিও বিষয়ক ব্যুরো। ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, কার মাধ্যমে এবং কিভাবে এই অর্থ এসেছে এমন তথ্য এখনো পাওয়া যায়নি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিসর শক্তিশালীকরণের জন্য $29 মিলিয়ন আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ট্রাম্পের এ বক্তব্যের পর মার্কিন অনুদান যেসব এনজিও পেয়ে থাকে তাদের তহবিল পর্যালোচনা করে বাংলাদেশ এনজিও বিষয়ক ব্যুরো মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মাধ্যমে বাংলাদেশের 76টি এনজিওর অনুদান তালিকা পর্যালোচনা করে। গত 7 বছরে কোনো এনজিওর $29 মিলিয়ন অনুদানের পাওয়ার তথ্য মেলেনি বলেও তিনি জানান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কোনো বল প্রয়োগ করা যাবে না। যতদিন না নির্বাচিত সরকার পাওয়া যায় ততদিন সেনাবাহিনীকে দেশ ও জাতির কল্যাণে শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে মাঠে নিয়োজিত থাকতে হবে। দুপুরে সাভার সেনানিবাসে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, বেসামরিক প্রশাসনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করার পাশাপাশি সেনাবাহিনী সরকারের দেওয়া যে কোনো দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করতে চায়। প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সেনাপ্রধান নিজেও ফায়ারিংয়ে অংশ নেন। পরে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বিগত সরকারের আমলে নানাবিধ অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে।
অন্যদিকে বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসা বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত সুষম ও টেকসই উন্নয়নের জন্য অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণ বিষয়ক সেমিনারে একথা বলেন তারা। এ সময় দেশের বিনিয়োগ বাড়ানো এবং রফতানির বৈচিত্র্য অর্জনে কৌশলগত নীতি পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করেন বক্তারা। বলেন, রফতানি ও রেমিটেন্স বাড়াতে না পারলে সমষ্টিক অর্থনীতির সংকট কাটিয়ে ওঠা যাবে না। সেই সাথে বাণিজ্য নীতি সংশোধন না হলে রফতানিও মুখ থুবড়ে পড়বে বলে জানান বিশ্লেষকরা। এছাড়া এলডিসি পরবর্তী নীতি কৌশল সঠিকভাবে প্রণয়ন করা না গেলে অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।